আমার গলা অপারেশনের পর, সেইখান থেকে আপনাদেরও প্রচুর মানুষ যে কত ভালোবাসে আমাদেরকে, আমাদের চ্যানেলকে, এবং এই ভালোবাসা নিয়েই তো আমরা পথ চলছি এবং আমাদের পাশে আছে বলেই এতদিন অনিন্দ্য ট্রাভেলগ বেঁচে আছে। এই জিষ্ণু দিয়েছে খাবার, ডেলিভারি দিয়েছে তো? তোমরা কি ছবি তুলছো? কানপুরে যেহেতু অনেকক্ষণ দাঁড়ায়, সেই কারণে এই যে নেমে ওরা ছবি টবি তুলছে। আর আমি ঘুমিয়ে থাকলে যে আমি আচ্ছা যাই হোক, ঘুমিয়ে থাকলে যে আমি ভিডিও তুলি, সেই কাজটা যে আমি পুরো করে নিই। এই গলার অপারেশন করিয়ে এই হয়েছে আমার অবস্থা, বুঝেছো তো? আগে গলা দিয়ে কথা বেরোতো না বলে অনেক সময় চুপ থাকতো। মানে এটা বোধহয় চিকেন রাইস দিয়েছে, আই থিঙ্ক বিরিয়ানি টাইপের কিছু। ঠিক আছে, আর এইটা বললে না, এইটা কি? এটা একটা বড় মিষ্টি দিয়েছে। হ্যাঁ, এইটাই দেখাওনি। অনিন্দ্য ট্রেনে ওঠেই এই জন্য যতক্ষণ চোখ খোলা থাকবে, মুখটাও যত খোলা থাকে। এইখান দিয়ে চায় বলে দৌড়ে চলে গেল, দরজা খুলে যেতে যেতে বেরিয়ে চলে যায়, সেটা যেন না হয়। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ তো চার চায় দিয়ে দাও। এখন আমরা এসে পৌঁছেছি টুংলা জংশনে। এই টুংলা জংশন থেকে যে ট্রেনগুলি আগ্রার দিকে বা রাজস্থানের দিকে যায়, সেই ট্রেনগুলি এইখান থেকে আলাদা হয়ে যায়। মানে ও বলছে, বলে বুবুদি এই কথাটা কি বলো তো, তোমাকে ঠেলে ফেলে দেবে বলেছে। বললাম তার দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে যে আমি বোধহয় এই ভিডিওগুলোতে অবাঞ্ছিত, এর মধ্যে আবার ঠেলে ফেলে দিলে ওনার বোধহয় রাগটা কমে যাবে, এই জন্যই হয়তো বলেছে। অনিন্দ্য ট্রাভেলগ চ্যানেলে একটা নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 19শে জুন 2026 শুক্রবার। আমরা গত মাসে হিমাচল প্রদেশ যখন গিয়েছিলাম তখন বলেছিলাম যে সেই হিমাচল প্রদেশে আমরা কিন্তু আবার যাব, এবং সেই মতন আমরা এবার রওনা দিচ্ছি স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। তবে এবার শুধু আমি আর বুবু নয়, এই যে আমাদের সাথে রয়েছে এখানে জিষ্ণু আর এই হলো সঞ্চারী। এই জিষ্ণু আর সঞ্চারীকে আপনারা দেখেছেন, যারা আমাদের মধ্যপ্রদেশের ভিডিও দেখেছেন সেখানে দেখেছেন, আমাদের গ্রুপ ট্যুরের ভিডিও, বেনারসের গ্রুপ ট্যুরের ভিডিওতে দেখেছেন, এবং তখন থেকে ওরা আমাদের সাথেই, আমাদের খুব ভালো বন্ধু এবং আমার ভাতৃপ্রতিম, এবং দুজনেই আমাদের অত্যন্ত স্নেহের পাত্র। সেই কারণে এবারে ওরাই আমাদের বললো যে অনিন্দ্যদা তোমাদের সাথে ঘুরতে যাব, এবং সেই মতন আমরা রওনা দিচ্ছি স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। আর এবার আমরা যাচ্ছি হাওড়া থেকে কালকা পর্যন্ত 13051 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে করে। আশা করি আমাদের ভ্রমণ খুব ভালো হবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং আমাদের প্রত্যেকটি পর্ব কীরকম লাগে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ছাড়বে আজকে 19 তারিখ রাত্রি 9টা 55 মিনিটে, সময় হয়ে গেছে ট্রেন ছাড়ার, এবং আগামীকাল 20 তারিখ সারাদিন ট্রেনে। 21 তারিখ ভোর 3টের সময় আমরা গিয়ে নামবো কালকা স্টেশনে, যদি ট্রেন রাইট টাইমে পৌঁছায়। এই নেতাজি এক্সপ্রেস LHB কোচে রূপান্তরিত হওয়ার পরে এই প্রথম আমি এই ট্রেনে করে যাচ্ছি, কাজেই দারুণ লাগছে যে নতুন ট্রেন বলে মনে হচ্ছে। তো দেখা যাক যে ট্রেনের পরিষেবা কেমন এবং অন্যান্য বিষয়গুলি কীরকম থাকে, সেই সমস্ত আপডেট আপনাদের কাছে অবশ্যই রাখবো। এখন আমরা হাওড়া স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছি। আর এই কেবিন আমাদের, আমরা চারজনে একই সাথে। আর বুবু অনেক দিন ধরে ভোগার পরে, গলা নিয়ে অনেক সমস্যার পরে, বহু মানে কষ্ট পাওয়ার পরে, এখন অপারেশনের পরে অনেকটা সুস্থ আছে একদম। মানে আমি এবার গলাটা শুনুন। আমি ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন
সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানে আপনাদের এত ভালো ভালো শুভকামনা পেয়েছি, এত ভালো ভালো মন্তব্য পেয়েছি, আমি পুরো আপ্লুত। মানে আপনাদের মতো মানুষরা আমাদের পাশে আছে বলেই আমি হয়তো এত তাড়াতাড়ি সুস্থ হতে পারলাম। আমি নিজের ভয়েসকে নিজেই এখন চিনতে পারছি না। লাস্ট 2 বছর ধরে দেখছিলেন যে আমার কণ্ঠে অনেক প্রবলেম ছিল। যাই হোক, আমরা তো বুঝতে পারিনি, বহু ডাক্তার দেখানোর পর ডক্টর তুষারকান্তি ঘোষ ধরতে পারলেন যে আমার গলায় 2টো সিস্ট আছে। তো যাই হোক, ওনার আর কি সাহায্যে আমার এখন রোগটি একেবারেই নেই। খুবই ভালো আছি আমি, এবং একটু ভয়েস রেস্ট বলেছেন, আগামী দিনগুলোতে হয়তো একটু কম কথা বলবো, তারপরে আবার যেমন ছিলাম তেমনই হয়ে যাব। কম কথা বলবো বলে শুরুতেই দেখুন কত কিছু বললো, কিন্তু মন খুলে কথা বলছে, এইটাই একটা না, সেটা তো বলতেই হবে, কারণ এত মানুষের ভালোবাসা পেয়েছি, এটা মানে বলার অপেক্ষা রাখে না। মানে আমি ভাবতেই পারিনি আমাদের ভিডিও এত বছর ধরে আমরা করছি, এত কমেন্ট বোধহয় জীবনে পাইনি। আমার অসুস্থতার খবর পেয়ে আপনারা যেরকমভাবে আমাদের পাশে থেকেছেন আর কি, সত্যি অভাবনীয়। আপনারা সবাই খুব ভালো থাকুন, সবাই খুব সুস্থ থাকুন, মানে মনে প্রাণে আমরা এই কামনা করি। এই যে জিষ্ণু, নমস্কার। কি তুমি সেই আছো আমাদের সাথে উজ্জয়িনী থেকে, পরিচিত জিষ্ণু সঞ্চারী, এরা খুব পরিচিত এবং নিয়মিত আমাদের এত খোঁজ খবর নেয়, এত ভালো, এবং বিভিন্ন ব্যাপারে জিষ্ণুর কাছ থেকে এত পরামর্শ আমরা পাই, সত্যিই সেটা খুব ভালো লাগে আমাদের। আর আজকে ট্রেন তো এখন রওনা দিল, 10টা বাজে প্রায়, এখন প্রায় 10টা 5 বাজে, কিন্তু এখন তো শুয়ে পড়া ছাড়া আর কিছুই করার নেই। আমরা খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি, সেই সব পাট মিটিয়ে নিয়েছি। এবারে আমরা চেষ্টা করব শুয়ে পড়তে, আর কিছুক্ষণ গল্পগুজব করবো, তারপরেই শুয়ে পড়বো। এই যখন থেকে ট্রেন চলতে শুরু হয়েছে এর নাকি কথা বলা নিষেধ। আমি তো আর ভিডিওতে সেটা দেখাতে পারছি না, কিন্তু এই যে কেবিনে যখনই হয়েছে তখনই আমি জানি যে সারা পথ বুবু কথা বলতে বলতে, দেখো ভালো মানুষের মতন মুখ নিচে। মানে আমি যদি কথা না বলি, আপনারা তো দেখতে পাচ্ছেন আমাকে কথা বলতে, তাহলে কি প্রমাণ হয় আমি সত্যি বলছি না অনিন্দ সত্যি বলছি? সবাই হাসছে উল্টো দিকে। এরা আবার সবাই বুবুদির পক্ষে, অতএব আমি যদি এখন ক্যামেরা ঘুরিয়ে বলি যে বলকে সত্যি বলছে, ওরা আবার বলবে যে না না বুবুদি ঠিক বলছে। ট্রেনের মতন যাচ্ছে, আর এরা না ঘুমোচ্ছে নিজেরা, না ঘুমোতে দেবে আমাকে। এনাদের এখন চা খাওয়ার বাই উঠেছে। পেন্ট্রিকারের যারা যাচ্ছে জল নিয়ে সবার কাছে কাকুতি মিনতি করছে, ভাই সাহেব চায় ভেজ দো। এই যে জিষ্ণু গিয়ে কিছুক্ষণ আগে বলে এলো চায়ের কথা। চাটা খেতে হবে না, চা না খেলে হবে। কি গেল এটা? বিরিয়ানি। আচ্ছা, তাহলে বিরিয়ানি যখন যাচ্ছে তাহলে চাও খাওয়া যেতে পারে। 10টা 50 মিনিট মশাগ্রাম পার হলো, এখান দিয়ে ভেজ বিরিয়ানি যাচ্ছে, মিঠা দহি যাচ্ছে, তারপরে ঠান্ডা পানি যাচ্ছে, কিন্তু চা আর যাচ্ছে না, আর এরাও আর শুটছে না। আচ্ছা, আমরা শুচ্ছি না, তখন থেকে এক অভিযোগ করে যাচ্ছে কেন? তোমাকে শুধু কি বারণ করেছি আমরা? না, বারণ করোনি, কিন্তু একটা মানে লোকলজ্জারও তো ব্যাপার আছে। সবাই গল্প করছে, শেষে বলবে যে অসামাজিক গিয়ে শুয়ে পড়লো। সম বললে সে তো ঠিকই আছে, তা ভাতৃবধূ তো, তার সামনে আমার লজ্জা কিসের? এই যে অবশেষে এনাকে পাওয়া গেছে। আমি বলে দিয়েছি যে যতবার এখান দিয়ে যাবে ততবার যেন এই দরজায় নক করে যায়। এখান দিয়ে চায়ে বলে দৌড়ে চলে গেল, দরজা খুলে যেতে যেতে বেরিয়ে চলে যায়, সেটা যেন না হয়। ঠিক আছে ভাই? हाँ तो 4 चाय दे दो, ये सब लोग बैठे हैं चाय पीने के लिए, उसके बाद सोएंगे। এই নেতাজি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কোচে দেখুন কত সুন্দর করে প্রত্যেকটা স্টেশন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া রয়েছে, মানে যে যে স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। এখানে হাওড়া সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া, তারপরে দেখুন বর্ধমান, তারপরে দেখুন আসানসোল জংশন, তারপরে ধানবাদ, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো জংশন, অর্থাৎ যেখান থেকে মহানিষ্ক্রমণ করেছিলেন, তারপরে গয়া, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল, আলিগড়, এই রকমভাবে পুরো চণ্ডীগড় এবং কালকা পর্যন্ত সমস্ত স্টেশনের সংক্ষিপ্ত বর্ণনা এখানে দেওয়া রয়েছে। আর এই দিকে নেতাজির সম্পর্কিত বিভিন্ন ছবি,
সেগুলো দিয়ে ট্রেনটির ভেতরটি খুব সুন্দর করে সাজানো। এইখানে দেখুন লেখা রয়েছে দ্য গ্রেট এসকেপ অফ নেতাজি, আ স্টোরি অফ ব্রেভারি অ্যান্ড স্ট্র্যাটেজি, এবং 1941-এর জানুয়ারিতে তিনি যে মহানিষ্ক্রমণ করেছিলেন সেই সম্পর্কে এখানে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া রয়েছে। আচ্ছা, এই ট্রেনের উপরে এই যে প্যাকেটগুলি রয়েছে এরা মুক্ত হতে চাইছে। অনেকক্ষণ ধরে বলছে যে আমরা অনেকক্ষণ ধরে আটকা রয়েছি, আমাদের নামাও, আমাদের মুক্তি দাও, কিন্তু এদের সেই মুক্তি দেওয়ার কোনো বাসনা নেই। তো আমি লেগে গেলাম মুক্তির কাজে। এই যে এক এক করে বের করি, এখানে টাওয়েল, তারপরে এখানে দুটি চাদর দেওয়া থাকে, দুটি চাদর, এই যে দুটি চাদর এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চাদর, খুব সুন্দর। চাদরের পরিচ্ছন্নতা দেখে তৃপ্ত, আশা করি তার ফলে ঘুমটিও খুব ভালো হবে। এই যে বর্ধমান চলে এলো, আর এখানে এখন কম্বলে ওয়ার ভরা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে আমরা এসে দেখলাম যে কোনো কম্বলে ওয়ার ভরা নেই, কিন্তু ফার্স্ট ক্লাসে এটা থাকে। ওনাদের বললো যে সবাই নাকি ওয়ার নেয় না, কিন্তু ফ্রেশ ওয়ার ওনাদের ভরে দেওয়ার কথা। আর স্টেশন সম্পর্কে এই দেখুন কত সুন্দর লেখা রয়েছে। একটু আগে আপনাদের বললাম বর্ধমান তো হেরিটেজ সিটি, তার থেকেও বড় কথা যে মিষ্টির জন্য বিখ্যাত, মিহিদানা সীতাভোগ, এবং তার সাথে পশ্চিমবঙ্গের ধান্য ভাণ্ডার। যাক, বর্ধমান ছাড়ার পরে সকলেরই সিদ্ধান্ত, সকলেরই মত যে সবাই এবার ঘুমিয়ে পড়বে। তা আমি আর ভিন্ন মত পোষণ করব না, আমিও সকলের সাথে একমত হয়ে আমিও শুয়ে পড়ারই চেষ্টা করছি। তুমি তো কখন থেকে ট্রেনে ওঠার থেকে বলছি শুয়ে পড়ো না, তোমরা তখন আমার সাথে ভিন্ন মত পোষণ করছিলে, কিন্তু আমি ওদের সাথে ভিন্ন মত পোষণ করব। হ্যাঁ, তা আর করবে কেন? এখন রাত্রি 12টা বাজে প্রায়, এখন শুতেই হবে। শুয়ে পড়ো। আসলে ট্রেনের লোক আমাদের পেটাবে। শুয়ে পড়ুন, সকালবেলায় আবার দেখা হবে। সকাল মানে কটা সকাল এটা বলে দাও। একটু দেরি করে উঠবো। হ্যাঁ, দীর্ঘ 2 দিন থাকতে হবে তো ট্রেনে। দীর্ঘ ট্রেন যাত্রা, আরাম করেই যাওয়া ভালো। কেমন লাগছে দিদি, কেমন লাগছে বলো? এটা কিন্তু দারুণ ভালো। এই ক্যামেরার পেছনে কিন্তু এখন আছে আমাদের অন্য একজন ক্যামেরাম্যান জিষ্ণু। দারুণ দারুণ অভিজ্ঞতা। জীবনে প্রথম গোপ্রো ধরলাম, এবং সেটাও অন্নদা এবং দিদির সৌজন্যে। আর অসাধারণ লাগছে জার্নিটা, কারণ ওরা আছে বলে এত জার্নিটা আরো ভালো লাগছে। আমাদেরও তাই, ভালো লাগছে ম্যাডাম এবং স্যার আছেন বলেই ভালো লাগছে একদম। আমরা এখন প্রয়াগরাজ জাংশনে আছি, একটু গরম আছে, তো দেখা যাক, ভালোই লাগছে। এখনো পর্যন্ত ট্রেন খুব বেশি নয়, 30-40 মিনিট মতো লেট আছে, মেকআপ করে নেব। কালকে রাত্রিবেলায় বর্ধমানের পরে তো শোয়ার তোড়জোড় করলাম, সে তো দেখলেনি, কিন্তু তারপরে পূর্ণগ্রাস গ্রহণ আস্তে আস্তে আরও 2 ঘন্টা, চারিদিক অন্ধকার হলো, তারপরে কিছুটা ঘুম এলো, এবং আজকে সকালবেলায় বেশ আয়েশ করে ঘুমিয়েছিলাম। ওরা সবাই উঠে গেছিল, কিন্তু আমি অনেকক্ষণ ধরে আয়েশ করছিলাম। আয়েসটা একটু বেশি হয়েছে আর কি। বেশি না, স্বাভাবিক আয়েসই করেছি। তো যাই হোক, তারপরে উঠে ওই সকাল থেকে টুকটাক খাওয়া দাওয়া চলছে। সেই রকম যে একেবারে পুরো যে একেবারে ব্রেকফাস্ট একেবারে বলতে যেরকম বোঝায় সেরকম কিছু করিনি। আমরা একেবারেই লাঞ্চ করব, এটা ওটা দিয়ে আমরা চালাচ্ছি। আমরা ব্রাঞ্চ করব। আরেক দিক থেকে বলতে গেলে সেটা হচ্ছে যে ট্রেনের সার্ভিস কিন্তু খুব ভালো, খুব ভালো। বাথরুমের কন্ডিশন খুব মানে ভালো মেইনটেইন করছে। একবারও এখনো মনে হয়নি কোনো গন্ধ বেরোচ্ছে। একবারে ওনাদের বলতে হচ্ছে যে পরিষ্কার করুন। সত্যি ইমপ্রেসড আমরা, মানে অবাক ব্যাপার যে এত সুন্দর বাথরুমের কন্ডিশন। যে কোনো পরিস্থিতিতে যাচ্ছি যখন, তখন সবসময় দেখছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন।
আর এমনিতে কম্পার্টমেন্টের ভেতরেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যারা অ্যাটেন্ডেন্ট রয়েছেন তাদেরও বেশ ভালো দেখছি, সমস্ত কিছু ব্যাপারে খোঁজ খবর রাখছেন, ভালোই। ট্রেন এখন এসে পৌঁছেছে ফতেপুরে। বাইরে প্রচণ্ড গরম, অসম্ভব গরম। এখন ঘড়িতে বাজে 12:40। এই যে রোদে এলাম, মানে একেবারে পুরো যেন ছেঁকা লাগছে বলতে গেলে, যেটা বোঝায় সেরকম। এই ফতেপুরের পরে আসবে কানপুর, আমরা কানপুরে লাঞ্চ নেব। স্টেশনে কি সুন্দর বোগেনভেলিয়া ফুটে রয়েছে, দারুণ লাগছে। এর আগে সকালবেলায় যখন দীনদয়াল উপাধ্যায় ট্রেন এসে দাঁড়ালো, সেই সময় উঠেছিলাম। আমি আর স্টেশনে নামিনি। তারপরে এলো প্রয়াগরাজে ওরা সবাই নেমেছিল, তুমিও তো নেমেছিলে প্রয়াগরাজে। হ্যাঁ, প্রয়াগরাজে তো আমরা তিনজনই আর তারপরে সেখান থেকে দুপুরবেলার খাবারের অর্ডার দেওয়া হলো। কি অর্ডার দিয়েছিলে তোমরা? দিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস কম্বো, আর তার সঙ্গে একটা ভেজ হাক্কা নুডলস আর চিকেন নুডলস কম্বো। ওটা কানপুর সেন্ট্রালে আমরা পাবো। গল্পগুজব করে সকাল থেকে বেশ ভালোই সময় কাটছে। যখন থেকে আমরা উঠেছি তখন থেকে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের গল্পগুজব চলছে। আর আমাদের যে আসন্ন উজ্জয়িনী ট্রিপ রয়েছে, বুবু একের পর এক সেই ট্রিপের ফোন অ্যাটেন্ড করে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর ফোন আসছে আমাদের নেক্সট জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য, যেটা আমরা লক্ষ্মী পুজোর পরের দিন মানে 26শে অক্টোবর আমরা স্টার্ট করব। প্রচুর ফোন আসছে আর প্রচুর মেসেজও আসছে, সেইগুলো আমাকে একটু দেখতে হচ্ছে বলে আমি এদিকে একটু বিজি হয়ে পড়েছি। আমার গলাটারও একটু রেস্ট হচ্ছে তার জন্য। এদিকে এখন মেঘ করেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। এই দেখুন, বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে আপাতত ঝালমুড়ি চলছে। ট্রেনে উঠবে আর টুকটাক করে খাবে না হয়, তাহলে এই টুকটাক করে খাওয়ার জন্যই তো ট্রেনে করে আসা, না হলে তো ফ্লাইটে চলে যাওয়া যেত। এখানে দেখছি চায়ের সার্ভিসটা কম। এই প্যান্ট্রিকারটা দূরে হওয়াতে এই হয়েছে সমস্যা। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকারটি যে অন্যান্য ফার্স্ট ক্লাসের যে কাছাকাছি থাকে তা নয়, যে ফার্স্ট ক্লাসের আগে বা পরে থাকে তা নয়। এখানে প্যান্ট্রিকারটি বেশ দূরে। এখানে এমনিতে জেনারেল কোচ আছে 4টি, আর স্লিপার কোচ আছে 7টি, আর 3 টিয়ার আছে এখানে 4টি, কিন্তু 2 টিয়ার আছে 3টি, আর ফার্স্ট ক্লাস 1টি। এই হলো এই হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসের কোচের বিন্যাস। আর এই দেখুন, কথা বলতে বলতে কানপুর চলে এলো। এইটা হলো কানপুরের ডিফেন্স এরিয়া, এই সাইডটা। সেই কারণে কত গাছ, কত সুন্দর সাজানো, রাস্তাঘাট পরিষ্কার। কানপুরে ট্রেনের স্টপেজ 10 মিনিট। এখানে আমাদের ফুড ডেলিভারির কথা ছিল। এই জিষ্ণু দিয়েছে, খাবার ডেলিভারি দিয়েছে তো? তোমরা কি ছবি তুলছো? কানপুরে যেহেতু অনেকক্ষণ দাঁড়ায়, সেই কারণে এই যে নেমে ওরা ছবি টবি তুলছে। বেশ গরম কানপুরে। আর কানপুর স্টেশন কিন্তু বহু পুরনো স্টেশন এবং উত্তর রেলওয়ের একটি অতি ব্যস্ত এবং জনপ্রিয় স্টেশন কানপুর সেন্ট্রাল, এবং দিল্লিগামী সমস্ত ট্রেনই এই কানপুর সেন্ট্রাল স্টেশনে দাঁড়ায়।
আর এই কানপুর প্রধানত বাণিজ্যিক শহর, এবং তাছাড়াও কানপুর চর্মশিল্পের জন্য বিখ্যাত, মানে চামড়ার জিনিস এখানে কিন্তু খুব ভালো তৈরি হয়, একসময় তৈরি হতো। আর তাছাড়াও বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির জন্য কানপুর বিখ্যাত। কানপুর সেন্ট্রাল থেকে ট্রেন ছেড়ে দিল, সবাই মাথায় একটা করে গামছা নিয়ে বসে আছে, দেখো গলায় গামছা, আর মাথায় এবারে কি গামছা। আমরা খাওয়া দাওয়া করি? প্যাকেটগুলো রেখে কি হবে? হ্যাঁ অবশ্যই, না হলে তো ওর তো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি এখন খেয়ে নিই। এখন খেয়ে নিই, অনেক বেলাও হয়েছে। নাও। হ্যাঁ বেলা হয়ে গেছে, 2:15 বাজে। তো দিয়েছে খুবই কম, খুব কম, মানে আমরা এতদিন ধরে ইয়ে করছি, আমরা এতদিন ধরে অর্ডার দিয়ে অনলাইনে এত বাজে খাবার সার্ভিং আমি কোনোদিন দেখিনি। আপনাদের তো দেখিয়েছি এত সুন্দর প্যাকেট হয়, প্যাকেটিং হয়, অথচ এটা নিয়েছে হচ্ছে কত করে? 230 টাকা করে। চিকেন মাত্র 2টো করে চিকেন দিয়েছে, মানে একদম চিকেনটা দেখাও কিরকম দিয়েছে। এত অল্প চিকেন, এই যে এইটুকুনি ছোট ছোট মাইক্রোস্কোপে দেখা যাবে এরকম ছোট ছোট চিকেন, তাও আবার 2 পিস। আমরা এর আগে যতবারই নিয়েছি 3 পিস করে চিকেন পেয়েছি, আর রাইস এইটুকুনি, এর দাম 230 টাকা, মানে পুরো গলাটা কেটে নিয়েছে। যাই হোক, সে তো আর কিছু করার নেই, যা পেয়েছি তাই খেতে হবে। কিন্তু অভিজ্ঞতাটা ভালো হলো না এবার। প্রচন্ড ঝাল, প্রচন্ড ঝাল। খাবার খারাপ না, টেস্টি, কিন্তু প্রচন্ড ঝাল, মানে অনেক বয়স্ক বাচ্চারা খেতে পারবে না এমন ঝাল। তো জিষ্ণু যেটা বলেছে একদম সহমত আর কি, প্রচন্ড ঝাল। আমার তো অসুবিধা হচ্ছেই এখন, কারণ আমার গলায় এখন যেহেতু অপারেশন হচ্ছে বেশ ঝাল লাগছে। এই ঝালটা আমার জন্য ভালো অন্য সময়, কিন্তু খাবারের প্রশ্ন দেখে রীতিমতো আমি বারবার বলছি হতবাক আর কি। খাওয়া শেষ না করতেই সাথে সাথে চা চলে এলো। হ্যাঁ ও আমাদের বলে গিয়েছিল, ও আমাদের পার্মানেন্ট চা দিয়ে যাচ্ছে সেই এবারে কালকের থেকে। বলা আছে যে তুমি খানিক ঘুরে ঘুরে এই চায়ের জন্য আমাদের এখানে চলে আসবে। খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে একটু টান টান হবো। আবার ওরকম করে উঠলে কেন? এত আবার? টান টান হলে তো বিপদ আছে, যাক, অভ্যাস খারাপ হয়ে যাবে। এই যে সবাই তোমার সুন্দর চেহারাটা দেখে, মেদবিহীন চেহারা, তার রাজ হচ্ছে দুপুরে শোয়ে না অনিন্দদা। এই যে দুপুরে যদি শোয়ার অভ্যেসটা করে ফেলে, আপনারাই বলুন সেটা কি ভালো হবে? মেদ দেখতে আপনাদের ভালো লাগবে? আপনারা সারা জীবন আমাকে কটাক্ষ করে গেছেন, বুবুদির চেহারা মোটা, বুবুদিকে না নিয়ে যাবেন, তো সেটা আবার যদি অনিন্দদার ক্ষেত্রে হয় সেটা খারাপ হয়ে যাবে না ব্যাপারটা? ওদিকে না নিয়ে যাবেন, হ্যাঁ অনেকে বলে। অনেকেই বলেন, কেউ কেউ বৌদি আবার ছাড়া জমবে না। না, আবার কেউ একদম কেউ কখনোই কেউ কেউ জমবে না। লিখেছেন আপনি ওনাকে ঠেলে ঠেলে ফেলে ফেলে দেবেন। দেবেন। জিষ্ণু আমাদের তো সাবস্ক্রাইবার, মানে ও বলছে, বলে বুবুদি এই কথাটা কি বলো তো, তোমাকে ঠেলে ফেলে দেবে বলেছে। বললাম তার দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে যে আমি বোধহয় এই ভিডিওগুলোতে অবাঞ্ছিত, এর মধ্যে আবার ঠেলে ফেলে দিলে ওনার বোধহয় রাগটা কমে যাবে, এই জন্যই হয়তো বলেছে। আসলে তা না, আসলে মানুষ তো সব কিছুতেই স্বাধীনতা চায়, কিন্তু মুশকিলটা হচ্ছে এই স্বাধীনতা পেয়ে সেটাকে কিভাবে রক্ষা করতে হয় সেটা সবাই বোঝে না, এবং তার মানে প্রকৃত পরিচয় পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। যার যা মনে হয়, যা বোঝে, সমস্ত কিছুতে মন্তব্য করে দেয়, যে কি মন্তব্য করছি, কেন করছি। আমার শুধু একটাই সবসময় মনে হয় যে আমরা তো বানাই ট্রাভেল ব্লগ, মানে আমরা ভ্রমণ সংক্রান্ত সমস্ত ইনফরমেশনগুলো আপনাদের কাছে তুলে ধরে, সেখানে আমি মোটা না রোগা বা অনিন্দ রোগা না মোটা, এটা যে কোনো মানুষের কি আসে যায় আমার তো একটুও মনে হয় না। আমাদের তো কাজ শুধু হচ্ছে তাই নয়, আপনাদেরকে কাছে তুলে ধরা যে কোন জায়গাটা ভালো, কোন জায়গাটা গেলে আপনারা কি সুবিধা পাবেন, সেইগুলো ইনফরমেশনটা আপনাদের কাছে সঠিক পৌঁছাচ্ছে কিনা সেটা নিয়ে আপনারা মন্তব্য করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বুবু মোটা হয়ে যাচ্ছে, বুবুর একদম আপনার থেকে হাতির মতো দেখতে লাগছে, এইগুলো বলার অধিকার মনে হয় না আপনাদের আছে। মানে আমি আপনাদের কাছে করজোরে বলছি, এইসব মন্তব্য করবেন না, খুব খারাপ লাগে, যে কোনো মানুষেরই খারাপ লাগে। আপনি চিন্তা করবেন, আপনাকেও যদি কেউ বলে যে আপনাকে এরকম দেখতে বা আপনার চেহারা, এই চেহারা তো মানুষের হাতে নয়, আমার কি কি সমস্যা আছে আমি তো কোনোদিন আপনাদের কাছে তুলে ধরিনি, তো আমার হয়তো কোনো কারণ আছে এই মোটার পেছনে, সেটা তো আপনারা জানেন না, সুতরাং আমাদের খুব খারাপ লাগে এই ব্যাপার। এই যে বুবুর যখন গলা খারাপ ছিল তখন এমন এমন কমেন্ট এসেছে যে মানে আমি সেগুলো ডিলিট করে দিতে বাধ্য হয়েছি।
মানে যাতে ওর নজরে না আসে। এমনকি একজন তো এমন কমেন্টও করেছিলেন যে ওনাকে কথা বলতে দেবেন না, উনি কথা বললে গা ঘিন ঘিন করে ওঠে। তা হ্যাঁ, এইরকম কমেন্ট মানে সে তো হ্যাঁ, কেউ তো আর জানে না যে কি সমস্যা কি বৃত্তান্ত। অথচ দেখুন যে কত মানুষ এই যখন বুবুর অপারেশনের খবর দিলাম, কত মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। এটাই হচ্ছে সমস্যা। তারপরে এই যে বিভিন্নভাবে বডি শেমিং করা, এগুলোও ঠিক নয়। আমি অনেকের ক্ষেত্রে দেখি আছে, মানে বিদেশি বডি শেমিং করাটাকে অপরাধ বলে মনে করা হয়। যাই হোক, আমি সেসবে যাচ্ছি না। তবে আমি এটাই বলবো যে এই সংখ্যা কিন্তু খুব কম। আপনি যখন আপনার মন্তব্য তুলে ধরেন, তার মধ্যে থেকে কিন্তু আপনার রুচির পরিচয় পাওয়া যায়। আপনি কতটা শিক্ষিত, কতটা মার্জিত, সেই রুচির পরিচয় কিন্তু আপনার মন্তব্যের মধ্যে দিয়ে পাওয়া যায়। আমরা যে এত শুভকামনা পেয়েছি আমার গলা অপারেশনের পর, সেইখান থেকে আপনাদেরও প্রচুর মানুষ যে কত ভালোবাসে আমাদেরকে, আমাদের চ্যানেলকে, এবং এই ভালোবাসা নিয়েই তো আমরা পথ চলছি এবং আমাদের পাশে আছে বলেই এতদিন অনিন্দ্য ট্রাভেলগ বেঁচে আছে। তো সত্যিই বলছি, খুব ভালো লাগে যেরকম সেইগুলো, আবার খুব খারাপ লাগে যখন এরকম বাজে মন্তব্য পাই। যাক, বুবু আজকে বেশ পরিষ্কার গলায় ঝরঝর করে মনের কথা বলতে পারছে বলে অনেকক্ষণ ধরে বলছে। একদম তাই। এখন আমরা এসে পৌঁছেছি টুংলা জংশনে। এই টুংলা জংশন থেকে যে ট্রেনগুলি আগ্রার দিকে বা রাজস্থানের দিকে যায়, সেই ট্রেনগুলি এইখান থেকে আলাদা হয়ে যায়, লাইন আলাদা হয়ে যায়। যেমন যোধপুর এক্সপ্রেসের এই দিক থেকে লাইন আলাদা হয়ে যায়। স্টেশনের পরিকাঠামো দেখলেই বোঝা যায় যে অনেক পুরনো স্টেশন। চলুন। এই যে বলছিলাম না যে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসের প্যান্ট্রি ফার্স্ট ক্লাসের সাথে নয়, এর কারণ আমি জিজ্ঞাসা করছিলাম না, কেননা ফার্স্ট ক্লাসের সাথেই সাধারণত প্যান্ট্রি কার থাকে। তা উনি বলছিলেন যে এই কম্পার্টমেন্টগুলি কিন্তু চণ্ডীগড়ে বেশ কিছু কম্পার্টমেন্ট আলাদা হয়ে যায়। মানে একটা জেনারেল কম্পার্টমেন্ট, 3টে স্লিপার কম্পার্টমেন্ট, একটি 3 AC এবং একটি 2 AC আর প্যান্ট্রি কার। এই কম্পার্টমেন্টগুলি সব চণ্ডীগড়ে আলাদা হয়ে যায়, চণ্ডীগড়ে কেটে যায় এবং তারপরে অবশিষ্ট কম্পার্টমেন্ট পৌঁছায় কালকা পর্যন্ত। এবং সেই কারণেই এই ট্রেনের প্যান্ট্রি কার ফার্স্ট ক্লাসের সাথে নয়, এগিয়ে রয়েছে। আর এখানকার কম্পার্টমেন্টগুলিও সেই কারণে পর নয় যে স্লিপার পরপর, 3 AC বা 2 AC পরপর সেরকমভাবে থাকে না। স্থান গ্রহণ করো। আমার স্থান হ্যাঁ, মেঘ করে রয়েছে, তার ফলে একটা গুমোট ভাব রয়েছে। যখনই বাইরে যাচ্ছি গুমোট হয়ে রয়েছে। এই দেখো, এটা কোন স্টেশন এলো? দাঁড়াবে না? হাতরাস। হাতরাস, এটা হাতরাস জাংশন। কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত, মানে কালকে রাত্রি 10টা থেকে শুরু করে আজকে পর্যন্ত এই একবার যে চা পাওয়া গেল, এটি হলো লেমন টি। এই লিকার চাই তো আমরা বেশি পছন্দ করি, কিছু উপায় নেই, এতক্ষণ ধরে মিল্ক টি খেতে হচ্ছিল, তো লেমন টি পাওয়া গেল। বললেন যে সুবে একবার মিলতে হয় আর শাম কো একবার মিলতে হয়। এবারে ননভেজ, মহারাজা থালি আছে এখানে দেখাচ্ছে, এগ
থালিও আছে, এগ কারি প্লাস ডাল ফ্রাই, রায়তা, সুইট, স্যালাড। এই যে বুবু মন দিয়ে পড়াশোনা করছে, এই যে এত কিছু বলছে পড়া বলার মতন, তার উদ্দেশ্য একটাই যে দুপুরবেলার মতন যাতে রাতের বেলার খাওয়ার অবস্থা না হয়, সেই কারণে অনেকক্ষণ ধরে রিসার্চ করে অর্ডার দেওয়া হচ্ছে। আর ওই 260 কি বলছিলে? একটা আছে এখন এই বিকেলের দিকে দাঁড়িয়ে আছি, এখন খুব সুন্দর লাগছে। দুপুরের দিকে যে গরম হাওয়াটা লাগছিল সেটা তো আর নেই, বেশ ভালো লাগছে। সূর্যাস্তের পরে আকাশের রঙও বদল হয়েছে, দেখুন। এই যে জিষ্ণু আমাদের সাথে যাচ্ছে, তুমি এর আগে এত লং ট্রেন জার্নি করেছো? হ্যাঁ, এই ট্রেনেই করেছি। এইটা নিয়ে করেছো। জিষ্ণু কিন্তু বাই প্রফেশন ডক্টর, কিন্তু ওর হাতে সময় খুব কম, কিন্তু বেড়াতে এত ভালোবাসে যার জন্য সুযোগ পেলেই ওরা দুজনে বেরিয়ে পড়ে। আর এই জন্যই আমাদের সাথে ওদের খুব মেলে। না, আমাদের সঙ্গে মেলে। আর আমাদের যদি কখনো জিষ্ণু বলে ফেলে যে দিদি যখন যাবে একবার বলবে, আমি আর সেই সুযোগ ছাড়ি না। মানে সঙ্গে একজন ডাক্তার থাকা মানে বুঝতে পারছেন তো, আর সবচেয়ে মানে বড় কথা, রীতিমতো আমার ছুটির অ্যাপ্লাই করার জন্য মানে পাওয়া যাচ্ছিল না, মানে দিদিরা এবং অরিন্দদা 1 মাস ডেটটাকে পিছিয়ে দিয়েছে। ট্রেনটি বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু গাজিয়াবাদ ঢোকার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, প্রায় 8 ঘন্টা মতন হয়ে গেল দাঁড়িয়ে রয়েছে। একদম রাইট টাইমেই ছিল আমার মনে হয়, কিন্তু এখন অনেকটা লেট হলো। দেখা যাক, এদিকে আবার এই ট্রেন লেট হলে তো ওইদিকে আমাদের শিবালিক এক্সপ্রেস ধরার কথা আছে কালকায় নেমে, সেই দিকে আবার একটা চিন্তা থেকে যায়। আমরা কি খাচ্ছি দেখুন, বসে বসে। বাদাম। এই যে এখানে বাদাম বিক্রি করছিল, এরকম বাদাম কিনলাম 2 প্যাকেট কিনে, ওদিকে ওরাও বাদাম ছাড়াচ্ছে, আমরাও বাদাম ছাড়াচ্ছি বসে বসে। মানে নেই কাস্তে বাদাম ভাই, ঠিক একদম সেম। আর আমরা এই ভাজছি না, আমরা ছাড়াচ্ছি। আর এই যে বলছিলাম না যে এখান থেকে খুব একটা বেশি কিছু পাওয়া যাচ্ছে না, তা প্যান্ট্রিকারে 4খানা ভেজ কাটলেটের অর্ডার দিয়েছিলাম, সে অনেকক্ষণ আগে, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, বোধহয় ডিনারের সাথে দেবে। অনিন্দ ট্রেনে ওঠেই এই জন্য যতক্ষণ চোখ খোলা থাকবে, মুখটাও যত খোলা থাকে, এগুলো কোনো দুটো একসঙ্গে থাকবে। নেই, খোলা ওর তবেই আছেই, অনিন্দ আনন্দ পায়। ওর আছেই, একটা না কিছু বললেই হলো। চোখ খোলা থাকবে যতক্ষণ, মুখ খোলা নয়, মাঝে মাঝে একটু কিছু হলে ভালো লাগে। মুখরোচকে একটু কিছু না হলে ট্রেনে আর উঠলাম কিসের জন্য? ঠিক ঠিক। তাহলে তো ফ্লাইটে করেই চলে যেতে পারতাম। এটা ভীষণ বিশ্বাস করি। এই এটা আমরা গাজিয়াবাদে আসছি। গাজিয়াবাদে হ্যাঁ। আসছি। বলেছে আমাকে এও নিয়ে যাও। গাজিয়াবাদ থেকে ট্রেন ছেড়ে দিল, এরপরে দিল্লি, দিল্লি জংশন, ওল্ড দিল্লি। দেখো কখন গিয়ে পৌঁছায়। Special via Muradabad, Lucknow, Raebareli has been rescheduled. Now, this train এখানে 8:55-তে পৌঁছানোর কথা, এসে পৌঁছেছে 9:21। এখন দেখাচ্ছে 21:21। দারুণ সুন্দর টাইমটা দেখাচ্ছে। কি তুমি নামবে? Express via Aligarh Junction, Ambala Junction, Chandigarh, is on platform 5. আমরা রয়েছি এখন এই দিল্লি জংশন স্টেশনে, এটিকে ওল্ড দিল্লিও বলা হয়। আর এখানে প্ল্যাটফর্মের সংখ্যা 7টি। তবে এই দিল্লি জংশন স্টেশনের একটা সমস্যা হচ্ছে, এর সব প্ল্যাটফর্মে কিন্তু এসকালেটর নেই। এখানে একমাত্র এই 7 নম্বর প্ল্যাটফর্মের শেষে সেইখানে এসকালেটর রয়েছে, আর তারপরে আপনাকে ওভারব্রিজ দিয়ে গিয়ে
সিঁড়ি দিয়ে নামতে হয়। এইটা কিন্তু সমস্যা, এইটা সব জায়গাতে হওয়া উচিত। এসকালেটার না থাকলে বিশেষ করে বয়স্ক মানুষদের পক্ষে ওই ভারী ভারী লাগেজ দিয়ে ট্রেনে তোলা নামানো খুব সমস্যা হয়। কুলি নিলে সমস্যার সমাধান হয়, কিন্তু সব স্টেশনে আবার কুলিও পাওয়া যায় না। আমাদের খাবারও ডেলিভারি দিয়ে গেছে। সামান্য একটু চিন্তায় পড়েছিলাম, কেননা অনেকক্ষণ ধরেই খাবার দিতে আসছিল না। যদিও এই দিল্লি স্টেশনে অনেকক্ষণ ধরে দাঁড়ায়, এই নাও, অনেকক্ষণ ধরে দাঁড়ায়। আর এনারা তো অনেকক্ষণ ধরে রিসার্চ করে তারপরে খাওয়ার অর্ডার দিয়েছেন। দুটি রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছিলেন, ভাগে ভাগে অর্ডার এলো। হ্যাঁ আর তুমি কি একবারে বের করে নিয়ে তারপরে দেখাবে যে কি কি অর্ডার দিয়েছিলে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে খাবার দাবার বের করে নিক, বের করে নিয়ে তারপরে দেখাচ্ছি যে এত রিসার্চের ফল কি সেটা দেখাচ্ছি। সুন্দর প্যাকেট। এই যে এই হচ্ছে আমাদের খাবার দাবার। এইদিকে আমি নিয়েছি একটা চিকেন থালি, হ্যাঁ আর এইদিকে তোমরা আমরা নিয়েছো নিয়েছি চিকেন চাও উইথ চিলি চিকেন। হ্যাঁ কিন্তু টেস্টটা এত ভালো, আর সবচেয়ে বড় কথা প্যাকেটিং খুব ভালো, আর দারুণ সুন্দর রান্না। আমরা অলরেডি টেস্ট করা হয়ে গেছে, দুপুরে যা ঠকান ঠকেছি, তাই রিসার্চের ফল কিন্তু খুব ভালো। আর পরিমাণটাও মনে হয় ভালো দিয়েছে। হ্যাঁ দুপুরবেলা যেমন আমাদের খেতে গিয়ে মনে হচ্ছে রে কি অর্ডার দিয়েছি, কিন্তু পরিমাণটা ভালো দিয়েছে। খুব ভালো তোমরা তো দিয়েছে। বোধহয় দুটো চাউ নিয়েছো। আমরা দুটো চাউ নিয়ে তিনজন, যথেষ্ট যথেষ্ট। ভালো। আর এইদিকেও চিকেন থালিতে অনেক কিছুই দিয়েছে। হ্যাঁ এটা চিকেন এটা কি? দিয়েছে, রুটি, এটা কি chicken? বাটার চিকেন। হ্যাঁ আচ্ছা, বাটার দুটোই চিকেন, butter রুটি, chicken, রুটি। ডাল, রায়তা, রাইস। বাহ, মানে এটা বোধহয় চিকেন রাইস দিয়েছে, আই থিঙ্ক বিরিয়ানি টাইপের ঠিক কিছু। আছে। আর এইটা বললে না, এইটা কি? এটা একটা মোরব্বা? বড় মিষ্টি দিয়েছে। হ্যাঁ, এইটাই দেখাওনি। আমাদের খাওয়া হতে হতে দিল্লি থেকে ট্রেন ছেড়ে দিল। আমরা এখন এসে পৌঁছালাম সবজি মন্ডি। এই সবজি মন্ডিতে দুই দিকেই প্ল্যাটফর্ম। দেখুন আমি এই প্ল্যাটফর্মে নেমে দাঁড়িয়ে রয়েছি, আর ওই দিকেও প্ল্যাটফর্ম। এই যে দুদিকেই প্ল্যাটফর্ম। এই দিল্লি থেকে বেরিয়েই এখানে ট্রেনটি আবার দাঁড়ায়। সিগন্যাল হয়ে গেছে। আমরা ট্রেনে বলি যে সময় কাটবে না, সময় কাটবে না, এতক্ষণের ট্রেন জার্নি, কিন্তু সময় কিন্তু ঠিক কেটে যায়, তাই না? এই যে কালকে রাত্রিবেলায় উঠেছিলাম, দেখতে দেখতে 24 ঘন্টা কেটে গেল। অবশ্যই কেটে যায়, কিন্তু তোমার সঙ্গে থাকলে কাটে না। তুমি তো উপরে নাক ডেকে ঘুমাবে, আমি তখন কি করি? এই জন্যই আমি বলেছি ভিডিওগুলো কে করে? এই সব কথাবার্তাগুলো না বলো না ভিডিওতে, লোকজন বলবে। আপনারা বলুন যে তাহলে ভিডিওগুলো কে করে। এই যে 45 মিনিট 50 মিনিটের যে ভিডিওগুলো হয়, তা তুমি আমি যদি- ওপরে নাক ডেকে ঘুমাই। তুমি যদি এই যে এতক্ষণের যে সময়সীমা, ধরো দুদিন ধরে ট্রেনে জার্নি করছো, তা 48 ঘন্টা মানে কত সময় হয় সেটা ভাবো। আর লোকে দেখছে 50 মিনিটের ভিডিও, সেই তো সে কি আর বোঝে না? লোকজনও বোঝে যে বাকি সময় অনিন্দ ঘুমায়। অনিন্দদার মুখটা খুব ভালো মানুষের মতো, আর মানুষটা ভালো, তাই মেনে নেয়। আর আমি ঘুমিয়ে থাকলে যে আমি আচ্ছা video যাই তুলি, হোক, ঘুমিয়ে থাকলে যে আমি ভিডিও তুলি, সেই কাজটা যে আমি পূরণ করে নিই। এই গলার অপারেশন করিয়ে এই হয়েছে আমার অবস্থা, বুঝেছো তো? আগে গলা দিয়ে কথা বেরোতো না বলে অনেক সময় চুপ থাকতো। যাই হোক,
এই ঘুমের কথা যখন বললো এবার কিন্তু প্রকৃতই একটু ঘুমিয়ে পড়বো, কেননা 3টের সময় পৌঁছানোর কথা চণ্ডীগড় এই কালকাতে, এবং ওই মোটামুটি সবাই বলছেন যে 3:30 4টের মধ্যে পৌঁছে যায়, তাহলে একটুখানি আবার এলিয়ে নিই। ঘড়িতে এখন সময় 4:02। আমরা প্রায় মিনিট 5 আগে এসে পৌঁছেছি কালকা স্টেশনে, অর্থাৎ আমাদের প্রথম পর্বের যাত্রা সম্পূর্ণ হলো হাওড়া থেকে কালকা পর্যন্ত। এরপরে শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে করে আমরা রওনা দেব সিমলার উদ্দেশ্যে। আর এই কালকা পর্যন্ত পৌঁছানোর ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।